আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে তোমাদের বিজ্ঞানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এই তিনটা অধ্যায়ে প্রয়োগের উচ্চতর দক্ষতার প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই যখন ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার সাথে যেহেতু এটা তোমাদের লাইভ ক্লাস, স্কুলে এটা উপস্থিতির একটা বিষয় থাকে, তাই তোমরা কমেন্টে যেভাবে লিখবে, অর্থাৎ ভিডিওটার কমেন্ট বক্স যেখানে আছে সেখানে তোমাদের নাম আর রোলটা লিখে দিলেই হবে। শাখা তো আমরা জানি, নাম আর রোলটা অবশ্যই তোমরা লিখবে, কারণ সেই অনুসারে আমাকে আবার প্রেজেন্ট দিতে হবে। তাহলে খেয়াল করো। আর এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের এই বিষয়ে, তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি যদি পরে যে কোনো সময় কোশ্চেন হলে আমি উত্তর দিব। আর অন্য কোনো চ্যাপ্টার যদি এমন দরকার হয় যে ভিডিও ক্লাস দিলে সুবিধা হয়, সেটাও কমেন্ট বক্সে লিখে দিও, আমি চেষ্টা করব তোমাদের এটা দেওয়ার জন্য। তাহলে খেয়াল করো। আর এটা করার আগে তোমরা খাতা বের করো, খাতা বের করে এখানে কোশ্চেনগুলো আমি দিব, সেটার সাথে সাথে উত্তরটা নিজেরা কোশ্চেন করবে। তাহলে খেয়াল করো, 1 নম্বর কোশ্চেনটা তুলে নাও। এখানে যেটা বলেছি দেখো খাতায় তুলে, 10 কেজি ও 40 কেজি ভরের দুইটি বস্তুকে কত দূরত্বে রাখলে এদের মধ্যে মহাকর্ষ ধ্রুবকের 100 গুণ হবে। তুলে নাও কোশ্চেনটা খাতায়। 10 কেজি ও 40 কেজি ভরের দুইটি বস্তুকে কত দূরত্বে রাখলে এদের মধ্যে মহাকর্ষ ধ্রুবকের 100 গুণ হবে। খেয়াল করো, কত দূরত্বে রাখলে তোমাকে দূরত্ব বের করতে বলেছে। আর মহাকর্ষ বলের সূত্রটা আমরা জানি, মহাকর্ষ বল F = কি G(m1m2) / d²। তাহলে সূত্রটা খেয়াল করো, আমরা যদি সূত্রটা লিখি, F = G(m1m2) / d²। মহাকর্ষ বলের সূত্রটা Fg = G(m1m2) / d²। সূত্রটা লিখেছি। এখন আমাকে দূরত্ব বের করতে বলেছে। দেখো, দূরত্ব যদি আমি বের করতে চাই, তাহলে আমার F এর মান মানে বলের মান জানতে হবে, G এর মানটা তোমরা জানো, অথবা যদি G রেখে দিয়েও করতে পারি। m1 আর m2 হলো বস্তু দুইটার ভর। প্রথম কথাটা হলো সূত্রটা আমরা লিখে নিয়েছি, F = G(m1m2) / d²। আমাকে বের করতে বলেছে কত দূরত্বে রাখলে, তাহলে দূরত্ব D বের করার জন্য আমার দরকার হবে কি, F, G, m1m2, এই তিনটা জিনিস। এখন তোমাকে বলেছে দেখো এদের মধ্যে মহাকর্ষ বল মহাকর্ষ ধ্রুবকের 100 গুণ হবে। তার মানে F এর মানটা হবে কত, মহাকর্ষ ধ্রুবক কি G এর 100 গুণ, অর্থাৎ F এর মানটা হবে 100G, মহাকর্ষ ধ্রুবকের 100 গুণ হবে, তার মানে F এর মান হবে 100G। তাহলে খেয়াল করো, মহাকর্ষ ধ্রুবকের 100 গুণ হওয়ার কারণে F এর মান হলো কত, 100G সমান G তো থেকে গেল, m1 আর m2 হলো বস্তু দুইটার ভর। একটা বস্তুর ভর হলো 10 কেজি, অপর বস্তুর ভর কত, 40 কেজি। তাহলে 10 কেজি আর 40 কেজি বসালাম। আর D দূরত্ব তো আমাকে বের করতেই বলেছে। তাহলে দেখো, দূরত্ব যদি বের করি, তাহলে উভয় দিক থেকে জিটা তোমার কাটা দিয়ে দিতে পারে, যেহেতু উভয় দিক থেকে G আছে, জিটা কাটা দিয়ে দিলাম। তাহলে এখানে কত হলো, 4 আর 40 গুণ করলে হলো 400G, আর 100G ভাগাকারে চলে গেল, d² এখানে চলে গেলে 100G কি ভাগাকারে চলে আসবে। তো উপর নিচ থেকে জিটা কাটা দাও, 100 দিয়ে 400কে ভাগ করলে কত হবে, 4। তাহলে d² এর মান হলো 4, d এর মান √ওভার করে দিলে কত হবে, 2 মিটার। তাহলে কত দূরে রাখলে মহাকর্ষ বল মহাকর্ষ ধ্রুবকের 100 গুণ হবে। তাহলে সূত্রটা হলো F = G(m1m2) / d²। সেখানে আমি F এর মান যদি বের করতে চাই, এই D এর মান বের করতে চাই, তাহলে F এর মান বলেছে মহাকর্ষ ধ্রুবকের 100 গুণ, তার মানে F এর মান হবে 100G। G থেকে গেল m1m2, একটা বস্তুর ভর 10 কেজি আর একটার ভর হলো 40 কেজি, আর D এর মানটা বের করবে। এরপরে ক্যালকুলেশন করে D এর মানটা করলাম। নিশ্চয়ই সবার হয়েছে। এরপরে দেখো 2 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনটা তুলে নেবে খাতায়, আর স্কুল যদি যখন খুলবে তখন আমরা দেখবো আসলে এগুলো তোমরা করেছো কিনা। আর অবশ্যই কমেন্ট বক্সে রোল শাখা লিখে নেবে, রোল আর নাম লিখে নিও। তো 2 কেজি ভরের একটি বস্তুকে হাতে নিয়ে 50 কেজি ভরের একজন লোক 2 মিটার/সেকেন্ড² ত্বরণে লিফটে 5 তলায় ওঠে, এবং একই ভরের অপর একটি বস্তু নিয়ে লোকটি একই ত্বরণে নিচে নামলে লোকটির ওজন একই হবে কিনা। তা তুলে নাও, একই হবে কিনা ওজন, সেটা আমাকে বের করতে বলেছি। এখন কথাটা হলো, ওজন যখন বের করবে, তোমরা ওজনের সূত্র জানো, ওজন W = কি mg, এবং এটাও লিখে দিয়েছি, যখন লিফটে উপরে ওঠে বা লিফটের নিচে নামে তখন ত্বরণটা বেড়ে যায়। উপরের দিকে উঠলে হবে কত, ত্বরণটা হবে G+a, আর নিচের দিকে যদি নামে তাহলে হবে কত, G-a। আর যদি লিফটটা ছিঁড়ে যায় কোনো কারণে, মুক্তভাবে দুর্ঘটনা হয়, তাহলে হবে G-g। খেয়াল করো, তাহলে এই রকমের লিফটের ক্ষেত্রে অঙ্কটা করতে গেলে তোমাকে এই 3টে সূত্র জানতে হবে। যদি লিফটে উপরের দিকে ওঠার ক্ষেত্রে ওজন হবে W = mg+a, কারণ উপরের দিকে উঠতে গেলে ওজন বেড়ে যায়।
যখন লিফট দিয়ে তুমি নিচে নামবে তখন ওজন হবে ডাব্লু জি মাইনাসে, কারণ ত্বরণটা তখন কমে যাবে। আর কোনো কারণে যদি লিফটটা ছিঁড়ে যায় তাহলে ওজন হবে ডাব্লু ইকুয়াল টু এম জি মাইনাস জি, কারণ এই লিফটটা যদি মুক্তভাবে তরে ছিঁড়ে যায় তাহলে এর মান আর জি এর মান সমান। তাহলে এই তিনটা শর্ত খেয়াল রাখবে, এইগুলো সূত্র। এখন আমাকে বলেছে একবার উপরে উঠবে একবার নিচে নামে, তাহলে উপরে ওঠার ক্ষেত্রে আমার এই সূত্রটা হবে, নিচে নামার ক্ষেত্রে এইটা। বা লিফট ছিঁড়ে যাওয়ার কথা বলেনি, যার কারণে এটা হবে না। এটা তোমাদের তিনটা সূত্র জানতে হবে এই চ্যাপ্টারের জন্য, মহাকর্ষ চ্যাপ্টারের জন্য, এই জন্য লিখে দিয়েছি। তাহলে আমি দুইবার ওজন বের করব। এখন ওঠার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এম জি প্লাস এম এর হলো ভর। দেখো 2 কেজি ভরের একটা বস্তু নিয়ে 50 কেজি ভরের একজন লোক ওঠে, তার মানে এম এর মানটা হবে লোকের ভরের সাথে ওই 2 কেজি ভরের বস্তুটা যোগ হবে, তাহলে এম এর মানটা হবে কত 50 আর 2 52 কেজি। আর জি এর মানটা তো জানোই 9.8। এ হলো ত্বরণ, কত ত্বরণে উপরে উঠে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠে। তাহলে এম এর মান 52, 2 কেজি যোগ করে দিয়ে বস্তুর ভরের সাথে লোকের সাথে, জি এর মান 9.8, এই হলো ত্বরণ, 2 ত্বরণে উপরের দিকে ওঠে। নামার ক্ষেত্রে একইভাবে এম এর মান হবে 52, জি এর মান হবে 9.8 আর এর মানটা হবে কত 2। নিজেরা করো, আমি জাস্ট এখানে লিখে দিয়েছি এম এর মান 52 কেজি হবে। কেন? কারণ বস্তুর ভর আর লোকের ভরটা যোগ করে দিই। তাহলে এখন ওঠার ক্ষেত্রে আর নামার ক্ষেত্রে, আর স্লিপ ছিঁড়ে গেলে এটা তো বের করতে বলিনি, এটা এমনিতে প্রশ্নে জানার জন্য লিখলাম। তো অঙ্কটা করো। এখন দেখো যদি হয়ে থাকে ওঠার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এম জি প্লাস এম এর মানটা আমরা জানি কত 52 কেজি, লোকটার ভরের সাথে বস্তুর ভর যোগ করে দিলে জি এর মান 9.8 আর 2 ত্বরণে উপরের দিকে উঠে দেখে যোগ 2, তাহলে গুণ করে দাও। গুণ করে দিলে তোমরা পাবে 613 নিউটন। আর ওজনের একক নিউটন জানো, ওজন আর বল দুইটার একক কি নিউটন। এখন দেখো নামার ক্ষেত্রে কি হবে ডাব্লিউ এম জি মাইনাস একই জিনিস, এম এর মান কত হবে 52, জি এর মান 9.8, এই হলো -2। ক্যালকুলেশন করে দেখো, এটা বিয়োগ করে 52 দিয়ে গুণ করো 405.6 নিউটন। তার মানে ওঠার ক্ষেত্রে এবং নামার ক্ষেত্রের ভিতরে, নামার ক্ষেত্রে তার ওজনটা কমে যায়, যার কারণে যে কোনো জিনিসই আমরা উপরের দিকে উঠতে গেলে অসুবিধা হয় বা কষ্ট বেশি হয়, নিচের দিকে নামলে অতটা কষ্ট হয় না, কারণ উপরের দিকে উঠতে গেলে অভিকর্ষ ত্বরণের বলের বিরুদ্ধে কাজ করে যেতে হয় বলে ওজনটা বেশি হয়, আর নিচে গেলে কম হয়। তাহলে এই হলো গিয়া 2 নাম্বার কোশ্চেনটা অভিকর্ষ বলের ক্ষেত্রে। 3 নাম্বার যে মহাকর্ষ বলের অঙ্কটা দিয়েছি, 2 কেজি ভরের একটা বস্তুকে বিষুব অঞ্চল হতে চাঁদে নিয়ে গেলে ওজনের কি পরিবর্তন হবে? কোশ্চেনটা লিখে নাও। 2 কেজি ভরের একটি বস্তুকে বিষুব অঞ্চল হতে চাঁদে নিয়ে গেলে ওজনের কি পরিবর্তন হবে? এখন খেয়াল করো, ওজনের কি পরিবর্তন হবে আমরা জানি কি, ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখন এইখানে তোমাদের একটা বিষয় থাকে, আমাদের তো পৃথিবীর সব জায়গায় জি এর মানটা একই রকমের থাকে না। এটা যদি হিসাব করি যে পৃথিবীতে বস্তুটার ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম হলো 2 কেজি আর জি এর মানটা 9.8। খেয়াল রাখবে 9.8 কিন্তু পৃথিবীর সব জায়গায় না, এটা একটা আদর্শ মান হিসেবে ধরা হয়। যদি আমি বিষুবীয় অঞ্চল বা মেরু অঞ্চল কিছু না বলে বললাম 2 কেজি ভরের একটা বস্তুকে চাঁদে নিয়ে গেলে ওজনের কি পরিবর্তন হবে, এখানে বিষুবীয় অঞ্চল থেকে নিয়েছি, মেরু অঞ্চল থেকে নিয়েছি, ক্রান্তীয় অঞ্চল থেকে নিয়েছি, কোনটা বলেনি। তার মানে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আদর্শ মানটা ধরে করতে হবে 9.8। কিন্তু যখন আমরা বলি যে বিষুবীয় অঞ্চল থেকে নিয়ে গেছে, তার মানে তখন স্পেসিফিক বিষুবীয় অঞ্চলের ত্বরণটাই নিতে হবে। যদি মেরু অঞ্চল থেকে নিয়ে যাওয়া হয় তাহলে মেরু অঞ্চলের ত্বরণটাই নিতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল করবে তোমরা। তাহলে এই কোশ্চেনগুলোর টাইপের জানলে তোমাকে জানতে হবে কোন জায়গায় ত্বরণটা কেমন। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কত 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার জি এর মান, এইটা কোশ্চেন উত্তর না, এগুলো তোমাকে জানতে হবে। মেরু অঞ্চলে জি এর মান 9.83, অর্থাৎ মেরু অঞ্চল যদি নিয়ে যাওয়া হয় তাহলে 9.83 দিয়ে গুণ করবে। বিষুব অঞ্চল থেকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে 9.78 দ্বারা গুণ করবে ভরকে। ক্রান্তীয় অঞ্চল থেকে যদি নিয়ে যাওয়া হয়, ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.78, এটি দ্বারা গুণ করবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে নিয়ে যাওয়া, অর্থাৎ কোন পৃষ্ঠ থেকে, বিষুব, ক্রান্তীয়, মেরু কোন বলেনি, পৃষ্ঠ থেকে নিয়ে গেলে আদর্শ মানটা বসাবে 9.8। আর বাকিটা হলো চাঁদে ওজনটা কি, পৃথিবীতে যা ওজন হবে চাঁদে ওজন হবে তার 6/1। তাহলে আমাকে বস্তুটাকে বিষুবীয় অঞ্চলে ওজন বের করো। বিষুবীয় অঞ্চলে ওজন কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। তাহলে এম কত 2 কেজি ইন্টু জি, জি এর মানটা কত বসাবো খেয়াল করে দেখো, বিষুবীয় অঞ্চল বলেছে 9.78। তাহলে এটা গুণ করলে পেয়ে যাবে বিষুবীয় অঞ্চলে বস্তুটার ওজন কত ছিল। যখন চাঁদে নিয়ে যাবে চাঁদে ওজন হবে কি, পৃথিবীর ওজন ডিভাইড বাই 6। তাহলে বস্তুটার পৃথিবীতে ওজন তো বেরই করেছো, তাকে 6 দ্বারা ভাগ করে দাও। তুলে নিয়েছো। এখন উত্তরটা তো বললামই কীভাবে করবে, মিলিয়ে নাও যদি করে থাকো তোমরা। আর অবশ্যই চেষ্টা করবে খাতা নিয়ে, শুধু ভিডিওটা দেখবে না। আর বাকিটা তো বললাম, এখনও যারা নিচে নাম আর রোল লিখুনি,
নাম এবং রোল লিখুনি তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম এবং রোল লিখে দাও। এই চ্যাপ্টার ছাড়া যে কোনো চ্যাপ্টারের যে কোনো ধরনের যদি ফিজিক্সের এই তোমাদের এই বিজ্ঞানের কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দাও, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো, সাথে সাথে উত্তর দিয়ে দেবো। আর তাহলে বিষুব অঞ্চলে বস্তুটার ওজন W=mg, তাহলে m হলো 2 কেজি, বিষুব অঞ্চলে আমরা জানি 9.78 সিসি, তাহলে গুণ করে দিয়ে পেয়ে যাও বিষুব অঞ্চলে ওজন এত। এখন চাঁদে যদি আমরা ওজন বের করি, আমরা সূত্র জানি কি, চাঁদে ওজন হলো বস্তুটার পৃথিবীতে ওজন ডিভাইড বাই 6, তাহলে চাঁদে ওজন হবে বস্তুর পৃথিবীতে ওজন হলো এটাকে 6 দ্বারা ভাগ করবে, তাহলে হবে কত 3.26 নিউটন, বিয়োগ করে দাও, তার মানে এতখানি ওজন তার কি হয়, কমে যায় বা হ্রাস পায়, চাঁদের বস্তুটার ওজন এতখানি হ্রাস পায়। তাহলে স্বাভাবিকভাবে এটা জানো, ওজনটা বস্তুটার ওজন বের করবে, চাঁদে ওজন 6/1 শুধু এই কথাটুকু খেয়াল রাখবে যে কোন জায়গা থেকে চাঁদে নেওয়া হয়েছে, মেরু অঞ্চল, বিষুব অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, কোনো জায়গায় যদি স্পেসিফিক উল্লেখ না থাকে তাহলে তো আধা সমান 9.8 দিয়ে গুণ করে করবে, আর যদি স্পেসিফিক উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমাকে ওই জায়গার ত্বরণটা দিয়ে গুণ করতে হবে, এই জন্য মূলত এই অঙ্কটা দেয়া। মোটামুটি এটা তোমরা জানো, এটা একটা সহজ একটা অঙ্ক, নিচে হয়েছে সবার। ওকে, 4 নম্বর কোশ্চেনে আমরা যাই। এই চ্যাপ্টারের 4 নম্বর কোশ্চেনটা কী রকমের হয়, 10 কেজি, দেখো প্রথম চিত্রে 10 কেজি আর 20 কেজি ভরের দুইটা বস্তু এবং তাদের মাঝখানের দূরত্ব 5 মিটার এবং বলের মান ধরে নিয়েছে আমরা F1, বা কোশ্চেনে দেওয়া আছে F1। পরেরটা যেটা দেওয়া আছে m ভরের একটা বস্তু এবং 80 কেজি ভরের একটা বস্তু, যেখানে দূরত্ব হলো 4 মিটার এবং এদের মধ্যকার বল বলেছি কত, F2। প্রথম কোশ্চেন বলেছি F1 এর মান নির্ণয় করো, তাহলে করো তোমরা নিজেরা খাতায়। বল বের করার সূত্র কি, F=G(m1m2)/d², তাহলে সূত্রটা লিখো, যেহেতু এখানে F1 বলেছে বল, এই জন্য F1 ধরে নিলাম, তাই F1 কি হবে, G(m1m2)/d²। এখন খেয়াল করো, m1 আর m2 তো বুঝতেই পারতেছো, প্রথম চিত্রে F1টা প্রথম চিত্রে, তাহলে m1 এর মান হবে 10 কেজি, m2 এর মান হবে কত 20 কেজি, ডিভাইড বাই দূরত্ব কত 5 এর উপর স্কয়ার, ক্যালকুলেশন করো, বল পেয়ে যাবে। হ্যাঁ, অনেকের আবার এরকম বিষয় আছে যে জি এর মানটা অনেকে বসাও 6.673 10⁻11, এটা বসিয়ে করো, যারা বসিয়ে করো কোনো অসুবিধা নেই, তোমরা বসিয়ে করো, কিন্তু ক্যালকুলেশন করাটা তোমাকে জানতে হবে যে আসলে মানটা ঠিক আছে কিনা, যেভাবে করো। তাহলে F=G(m1m2)/d², বলের মান জি এর মান বসাও বা না বসাও কোনো অসুবিধা নেই, করো ক্যালকুলেশন। এরপর আমি তো উত্তরটা বলেই দিচ্ছি পরে। দ্বিতীয় কোশ্চেনটা যেটা বলেছি দেখো, m এর মান কত হলে F2 = 2F1 হবে, m এর মান কত হলে F2 = 2F1 হবে। এখন F2 আর F1 এর মান কি সমান বলেছে, 2 গুণ বলেছে, তাহলে F1 এর মানটা তো ক নম্বরে বেরই করেছো, এখন F2 এর মানটা বের করবে, তাহলে F2 একইভাবে G(m1m2)/d², G(m1) একটা হলো m আর m2 হলো কত 80, ডিভাইড বাই d, দূরত্ব কত 4 এর উপর স্কয়ার করলে যে রেজাল্টটা আসে। এরপরে প্রশ্ন মতে বলেছি কি F2 সমান কি 2F1, তাহলে F2 = 2F1 ধরে সেখান থেকে m এর মান বের করে, তাহলে খেয়াল করো m এর মানটা, আমরা এটা তোমরা যদি সাথে সাথে আমার সাথে মিলে না দিতে পারো, এটা ভিডিওটাকে পজ করে থামিয়ে নিয়ে তুমি অঙ্কটা করো, তারপর উত্তরটা মিলাও, আবার পজ করো, ভিডিওটাকে থামাই দাও, দিয়ে উত্তরটা মিলাও, তারপরে আবার করো, করার পর উত্তরটা মিলাও, এভাবে করে তোমরা নিজেরা সলভ করবে। আর আমি তো যদি বসে থাকি তাহলে তো ভিডিওটা 2-3 ঘন্টা হয়ে যাবে। তাহলে প্রথমে F1 = G(m1m2)/d² দিয়ে করেছো, দ্বিতীয় অঙ্কটা করার জন্য তোমাকে কি করতে হবে, F2 এর মান বের করতে হবে, G(m1m2)/d², m1 এর মান কত m, m2 এর মান কত 80, দূরত্ব 4, এটা করলে F2 এর মান পেয়ে যাবে। এরপর লিখবে প্রশ্ন মতে F2 = 2F1, F2 এর মানটা বের করে সেটা বসাবে, F1 এর মানটা বসাবে, ক্যালকুলেশন করবে। এভাবে ধীরে ধীরে পালস করে দেখে দেখে সামনে যাবে এবং দেখবে অঙ্কগুলো নিজেরাও করার চেষ্টা করবে। এখন আর দেখো 3 নম্বর যে কোশ্চেনটা বলেছি, প্রথম চিত্রে বস্তু দ্বয়ের ভর দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বলের মান 16 গুণ হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে। একইভাবে উদ্দীপক অনুসারে বল বের করবে, দূরত্বের পরে ভর দ্বিগুণ আর দূরত্ব অর্ধেক করে দিলে আবার বলের মান বের করে দেখবে 16 গুণ হয় কিনা। এখন আসি ক নম্বর কোশ্চেনে, বল বের করতে বলেছে F=G(m1m2)/d², তোমরা ইচ্ছা করলে এটাকে F1 ধরে নিতে পারো, যেহেতু ক নম্বরে F1 দিয়েছে, G(m1m2)/d², G রেখে দিয়েছি, m1 10 কেজি, m2 হলো 20 কেজি, ডিভাইড বাই d এর মান কত 5, তার উপর স্কয়ার করে দাও, তাহলে কত হবে 8G এত নিউটন, এটা ক্যালকুলেশন করলে পাবে 8G নিউটন। এটা হলো প্রথমে যারা জি এর মান বসাওনি, যারা জি এর মান বসাই করবে তাদের জন্য করে দিয়েছি, দেখো F=G(m1m2)/d², এইটা হলো প্রথমে যার উত্তর হয়ে গেছে, যারা জি এর মান বসাই করো তারা এটা দেখতে করতে পারো।
m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। জি এর মান 6.673 10⁻11 m1 10 ইন্টু ডিভাইড বাই দূরত্ব তো একই থাকলো, তাদের ক্যালকুলেশন করলে 5.34 10⁻10 নিউটন। এভাবে করলেও হবে, এটা করলেও হবে, যেহেতু তোমাদের বইয়ে জি এর মান দেয়া নেই, তোমরা জানো আমি ক্লাসে এগুলো সব বলেছি। তাহলে যে যেটা করেছে দেখো উত্তরটা মিলে না। দ্বিতীয় কোশ্চেনটা যেটা বলেছি, f1 এর মান জি m1 ইন্টু ডিভাইড বাই ডি স্কোয়ার। f1 এর মানটা তোমাকে বের করতে হবে, যেটা আমি বের করেছি 8 জি নিউটন, আমি জি এর মানটা রেখে দিয়েছি। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে f2 বের করবো, জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। জি রেখে দিয়েছি, m1 প্রথমটার ভর হলো m, দ্বিতীয়টার ভর হলো 80, মাঝখানের দূরত্ব দেওয়া আছে কত দেখো 4। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছ কত f2 5m জি নিউটন, কারণ এখানে 16 5 16 80 এত নিউটন। এখন প্রশ্ন বলেছি কি f2 এর মান f1 এর দ্বিগুণ হবে, তাহলে প্রশ্ন মতে f2 সমান 2f1 বলেছে, তাহলে f2 এর জায়গায় এটা বসাও, f1 এর জায়গায় এটা বসাও। আর যারা জি এর মান বসিয়ে দিয়েছো তারাও এখানে জি এর মান সহ যে মানটা আছে সেটা বসাও, বসে ক্যালকুলেশন করে একই রেজাল্ট পাবে। তাহলে f2 এর মান 5mg আর f1 এর মান কত 8g, আর এই দুই তো এই 2 এর 2, তাহলে উভয় দিক থেকে দেখো জিটা কাটা যায়, থাকতেছে কত 5m আর এদিকে থাকবে কত 10g। 5m সমান 10, তাহলে m ইকুয়াল কত হবে 16কে ভাগ করে দিলে 3.2, উভয় দিক থেকে জি কাটা দিয়েছো, 5m সমান 16, তাহলে m এর মান কত হবে 16/5, তার মানে 3.2 কেজি, অর্থাৎ m এর মানটা কত 3.2 কেজি। তাহলে এভাবে তোমার কোশ্চেনটা হতে পারে। সবার হয়েছে নিশ্চয়ই। এরপরের যে কোশ্চেনটা বলেছি যে মাঝখানের দূরত্ব উদ্দীপকের বল বের করো, এবং বলেছে 1 নম্বর চিত্রে যদি বস্তু দুটার ভর দ্বিগুণ এবং দূরত্ব অর্ধেক করা হয় তাহলে বলের মান 16 গুণ হবে কিনা। তাহলে উদ্দীপক অনুসারে আমরা বলটা বের করি। অনেকের কোশ্চেন হতে পারে স্যার এটা তো আমরা ক নম্বরে করে ফেলেছি আবার করবো কেন। আসলে কোশ্চেনগুলো কি প্যাটার্নে হবে আমি তো সব, যদি ক নম্বরে তুমি f1 এর মানটা বের করে থাকো তাহলে এখানে আর বসাবে বের করবে না, বলবে যে ক হতে পাই বা গ হতে পাই। আর যদি উদ্দীপক ক নম্বরে এই কোশ্চেনটা না হয় অন্য কোশ্চেন হয় তখন তোমাকে কি করতে হবে, সেই জন্য আমি পুরোটাই একবারে উত্তর দিয়েছি যে এই কোশ্চেনে এই রকমের হলে পুরোটা এভাবে করতে হয়। যদি কোনো অঙ্ক আগে 3 নম্বরে এটা হয়ে থাকে তাহলে সেখানে বলবে ওই 3 হতে পাই এটা। তাহলে কি পরিবর্তন হবে, তার মানে উদ্দীপক অনুসারে বের করতে হয়, প্রশ্ন অনুসারে বের করতে হয়। উদ্দীপক অনুসারে বের করার বিষয়টা হলো যেহেতু আমাকে উদ্দীপকে আমার এটা বল বের করতে হবে এই জন্য বের করতেছি, কিন্তু ক নম্বরে যে আগের অঙ্কে যদি করা হয়ে থাকে তাহলে তো আর বের করতে হবে না, বলে দিবে শুধু। তাহলে f ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, জি রেখে দিয়েছি, m1 10 m2 20 ডিভাইড বাই ডি হলো 5, স্কোয়ার করে দিলে 8g নিউটন। উদ্দীপক অনুসারে বল, তাই যে কোনো ক্ষেত্রে পরিবর্তন বের করতে বললে উদ্দীপকেরটা আগে বের করে নিতে। এখন প্রশ্ন অনুসারে বল বের করে f2 ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। বলেছি ভর দ্বিগুণ করবে, তাহলে যেটার ভর ছিল 10 সেটা হয়ে গেল 20, যেটার ভর ছিল 20 সেটা হয়ে গেল 40, আর দূরত্ব অর্ধেক, আগে ছিল 5 মিটার দূরত্ব, এখন দূরত্ব হবে কত 2.5 মিটার, আর স্কোয়ার তো স্কোয়ার থেকেই গেল, ক্যালকুলেশন করো 128 জি নিউটন পাবে। এখন বলেছে এই বলটা আগের বলটা 16 গুণ হবে কিনা, তাই 16 গুণ হবে কিনা ভাগ করে দিলে আমাদের গুণ আকারে চলে আসবে। তাহলে ভাগ করে দাও f2 ডিভাইড বাই f1, f2 ডিভাইড বাই f1, এখনের বলটাকে আগের বলের 16 গুণ হবে কিনা, তো এখনের বলটাকে আগের বল দিয়ে ভাগ করে দাও, 128কে 8g দিয়ে ভাগ করো, জি কাটা 8 দিয়ে ভাগ করলে 16 হয়, তার মানে এখনের বলটা আগের বলের কত গুণ 16 গুণ, তাহলে f2 সমান কি হবে 16 f1। সুতরাং ভর যদি দ্বিগুণ করো এবং মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করো তাহলে বলের মান 16 গুণ হবে। ওকে, 3 নম্বর 4 নম্বর কেটি কোশ্চেনটা পড়লাম। এখন দেখো এই মহাকর্ষ চ্যাপ্টারে গাণিতিকভাবে ব্যাখ্যা 3 4 এর জন্য আমি যে 4টা কিটে কোশ্চেন দিলাম আশা করি এর ভিতরেই কোশ্চেনগুলো হয়। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো বা তোমাদের যাদের কাছে বই আছে গাইড বই আছে তারা দেখবে বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো এই টাইপেরই প্যাটার্নে হয়েছে, যার কারণে এই কটা একটু ভালোভাবে সলভ করলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ এখানে। আর এমনিতে ব্যাখ্যামূলক কোশ্চেনে যেটা হয় এই সূত্রের প্রমাণটা জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার, মানে অভিকর্ষ ত্বরণের যে সূত্র এটা প্রমাণটা বই থেকে শিখবে, বই সরাসরি তোমাদের করিয়েছিও প্লাস ক্লাসে, এটা শিখবে। এটাতে কোশ্চেনটা কি আসবে, যেমন পৃথিবীর বিভিন্ন স্থানে একই বস্তুর ওজন ভিন্ন হলেও ভর একই কেন ব্যাখ্যা করো। কারণ ভর একই কেন, কারণ ভর হলো পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, কিন্তু ওজনটা হলো পৃথিবীর টান বা পৃথিবীর অভিকর্ষ বল। অভিকর্ষ বলটার কি উপর নির্ভর করে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। আর পৃথিবীর বিভিন্ন স্থানে ডি এর মানটা বিভিন্ন, যে বিভিন্ন স্থানে ডি এর মানটা কি হবে ভিন্ন হবে,
এই ডি এর মানটা ভিন্ন হওয়ার কারণে, কারণ মেরু অঞ্চলে জানো মেরু অঞ্চলে ডি এর মানটা কম থাকে, যার কারণে জি এর মানটা বেশি হয়। বিষুব অঞ্চলে ডি এর মানটা বেশি, যার কারণে জি এর মানটা কম, এই জন্য ওজনের ভিন্নতাটা হয়। তাহলে এই যে লাস্টের কথাটা, এইটা দিয়ে তোমাকে কোশ্চেন করতে বলে, এটার বিশ্লেষণ করে তখন এইটার প্রমাণ করে দেখাতে হবে। অথবা এটা হতে পারে ভর স্থান নিরপেক্ষ হলো ওজন স্থান নিরপেক্ষ নয়, মানে স্থান ভেদে ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। কেন হয়? কারণ স্থান ভেদে ডি এর মানের চেঞ্জ হয়ে যায়, ডি এর মানের চেঞ্জের কারণে জি এর মানের চেঞ্জ হয়, আর জি এর মানই ওজনের সাথে রিলেটেড, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এই জন্য যেখানে ডি চেঞ্জ হয় সেখানে জি চেঞ্জ হয়ে যায়, আর জি চেঞ্জ হলে ওজনও চেঞ্জ হয়। তাহলে এই প্রমাণটা পড়বে, এই দুইটা দিয়ে কোশ্চেন হতে পারে এদিকে। আরেকটা বিষয় হলো কোথায় কোথায় বস্তু ওজনহীন অনুভব করে। এটা তোমাদের আমি আগের ইস্যু বলেছি, কোথায় কোথায় বস্তু ওজনহীন অনুভব করে। পৃথিবীর কেন্দ্রে ওজনহীন অনুভব করে, কারণ পৃথিবীর কেন্দ্রে জি এর মান কম, শূন্য, এই জন্য ওজনহীন অনুভব করে। আর মহাশূন্যে ওজনহীন অনুভব করে। আর হলো গিয়ে কি, লিফট যদি মুক্তভাবে পড়ে তাহলে আমরা কি করি, ওজনহীন অনুভব করি। আর একটা হলো গিয়া পৃথিবী থেকে এমন দূরত্বে একটা বস্তু নেওয়া হবে যে অবস্থানে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল এবং বস্তুর উপর অন্য গ্রহের আকর্ষণ বল সমান, সেক্ষেত্রেও একটা বস্তু কি ওজনহীন অনুভব করতে পারে। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য বলে ওজনহীন অনুভব করে, লিফট যদি মুক্তভাবে পড়ে বা ছিঁড়ে যায় তাহলে ওজনহীন অনুভব করবে। আর একটা কি, যে মহাশূন্যে গেলে মানুষ কি হবে, ওজনহীন অনুভব করবে। আর হলো পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্ব উঠালে, এমন দূরত্ব উঠাবে যেখানে পৃথিবীর আকর্ষণ বল এবং অন্য গ্রহের আকর্ষণ বল বস্তুর উপর সমান হয়ে যায়, সেই জায়গায় বস্তু কি হবে, ওজনহীন অনুভব করবে। এই চারটা স্থানে ওজনহীন অনুভব করতে পারে। ওকে, এরপরে দেখো মোটামুটি এই যে মহাকর্ষ চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো পড়লেই হবে। এরপরে দেখো পরমাণুর গঠন চ্যাপ্টারে তোমাদের যে কোশ্চেনগুলো হতে পারে, এক্স ওয়াই জেড তিনটি মৌল যাদের প্রোটন সংখ্যা 12, 8, 6। তোমরা জানো 12 পারমাণবিক সংখ্যা কার, 12 প্রোটন সংখ্যা মানে তো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কার ম্যাগনেসিয়ামের, 8 পারমাণবিক সংখ্যা কার অক্সিজেন, আর 16 পারমাণবিক সংখ্যা কার, 16 পারমাণবিক হলো সালফার। জেড এর ভর সংখ্যা বলেছি কত, 23, মানে সালফারের ভর সংখ্যা বলেছি 23। আসলে ভর সংখ্যা 23 হবে না, 32 হবে, এটা 23কে 32 বানাই করবে। সালফারের ভর সংখ্যা হবে কত, জেডের ভর সংখ্যা 32 হবে মেয়েরা, এটা একটু ঠিক করে নিই। জেডের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। স্বাভাবিকভাবে আমরা জানি প্রোটন সংখ্যা হলো গিয়ে কি, পারমাণবিক সংখ্যা। তাহলে জেডের প্রোটন সংখ্যা হলো গিয়ে 16, তাই পারমাণবিক সংখ্যা কত, 16। আর একটা পরমাণুতে আমরা জানি যতটা প্রোটন থাকে ঠিক ততটাই কি থাকে, ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন থাকে 16টা, তাহলে ইলেকট্রন থাকে 16টা। নিউট্রন কি, কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল হলো গিয়ে কি ওই পরমাণুর ভর সংখ্যা। যেহেতু এখানে ভর সংখ্যা 23, তার মানে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান 23। তাহলে প্রোটন সংখ্যা হলো 16, তাহলে 23 হবে না 32, তাহলে ওইখানে 32 বিয়োগ 16 সমান কি 16 হবে। এটা এই হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বের করা। তো উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের সাহায্যে দেখা। উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের সাহায্যে দেখা। আমরা জানি যে কোনো কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা, 2n² সংখ্যক। সে অনুসারে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, চতুর্থ কক্ষপথে 32টা, এভাবে থাকবে। তাহলে 12 যদি ইলেকট্রন বিন্যাস করো, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 8টা, 10টা, তৃতীয় কক্ষপথে হবে 2টা, তাহলে 2, 8, 10। অক্সিজেনের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করো, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথ 8টা থাকার কথা, কিন্তু আর আছে ইলেকট্রন 6টা, তাহলে তৃতীয় কক্ষপথ হবে কত, 6, 2 আর 6। আর জেড এর ক্ষেত্রে মানে হলো সালফারের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কত হবে, 2 প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 8, 10, তৃতীয় কক্ষপথে হবে তাহলে কয়টা, 6টা, তাই 2, 8, 6। এরপরে ডায়াগ্রামটা তো বুঝতেই পারো, প্লাস দিয়ে নিউক্লিয়াস এঁকে তারপরে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এরকম গোল গোল দিয়ে যেগুলো আঁকে ডায়াগ্রামটা। এছাড়া কোশ্চেন হয় এক্স ও ওয়াই কীভাবে বন্ধন গঠন করে। এক্স ও ওয়াই, ওটা আগে আসবে। এক্স ও ওয়াই কীভাবে বন্ধন গঠন করে বিশ্লেষণ করো। এক্স ও ওয়াই কীভাবে বন্ধন গঠন করে, এক্স আর ওয়াই বলতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন কীভাবে বন্ধন গঠন করে। আমরা জানি বন্ধন গঠন করার ক্ষেত্রে সব মৌলই কী করে, নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করতে চায়। এখন ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, কাছাকাছি নিষ্ক্রিয় মৌলকে নিয়নের কাঠামো লাভের জন্য তার 2টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলকে নিয়নের কাঠামো লাভের জন্য তাকে 2টা ইলেকট্রন কী করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম যখন 2টা ছেড়ে দিবে তখন কি পজিটিভ হবে, কারণ ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ হয়। আর অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে, নেগেটিভ হবে। এই পজিটিভ আর নেগেটিভ আকর্ষণের মাধ্যমে তারা কি করে, বন্ধন গঠন করে। তাহলে
খেয়াল করো উত্তরগুলো কিভাবে আমরা লিখব। মোটামুটি এই সম্পর্কে তোমরা জানো, কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিভাবে হবে, কি প্যাটার্নে হবে সে জানানোর জন্য মূলত দেয়া এটা। আর এখনও যারা কমেন্ট বক্সে লিখো নাই নাম আর রোল অবশ্যই লিখো, কারণ তোমাদের এটা আমাকে আবার টিচারকে জানাতে হবে। আর যদি কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে দাও। পরের কোশ্চেনটা বলেছে এক্স ওয়াই মিলে যে যৌগ গঠিত হয় তার জলীয় অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে। এক্স আর ওয়াই মিলে তো যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, এটা তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটবে। আমরা জানি তড়িৎ বিশ্লেষণ মানে কি, যেখানে অ্যানোড ক্যাথোডের রাসায়নিক বিক্রিয়া ঘটে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ প্রবাহিত করে রাসায়নিক পদার্থের ভিতরে বিক্রিয়া ঘটানো, সেটা বিক্রিয়া। আর এখানে তোমাদের তড়িৎ বিশ্লেষণের মূল উদ্দেশ্যটা হলো চার্জিত আদানকে অর্থাৎ আদানগ্রস্ত পরমাণুকে কি করা, আদানহীন করা। অর্থাৎ যেমন মনে করো ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন গ্রহণ করেছিল, ত্যাগ করেছিল, এখন গ্রহণ করবে। অক্সিজেন 2টা গ্রহণ করেছে, এখন সে ছেড়ে দিবে। তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়াটা এরকমের। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে বলেছে। উত্তরটা কিভাবে লিখবে পুরোটা আমি এখানে লিখে দিয়েছি, খেয়াল করো। কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে ওই মৌলের কি বলে, পারমাণবিক সংখ্যা বলে। আবার কোনো মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা সমান সংখ্যকে কি থাকে, ইলেকট্রন থাকে। যেহেতু জেড এর প্রোটন সংখ্যা 16, তাই জেড এর ইলেকট্রন সংখ্যা কত হবে, 16। কোনো মৌলের পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা সমান কি, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা যদি বের করি তাহলে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা সমান কি হবে, ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা হলো 32, তোমাদের বলেছিলাম ওটা 23 হবে না 32 হবে, বিয়োগ প্রোটন সংখ্যা 16। তাহলে বিয়োগ করলে কত, 16। তাহলে সুতরাং ইলেকট্রন 16টি, প্রোটন 16টি এবং নিউট্রন 16টি, এভাবে উত্তরটা দিবে। তাহলে কারণ তোমাকে এটা তো জানো যে 3 নম্বর কোশ্চেনে একটা জ্ঞান, একটা অনুধাবন, একটা প্রয়োগের অংশ থাকে, সেই হিসাবে তোমাকে ব্যাখ্যাগুলো সংজ্ঞা হিসেবে ওইভাবে লিখতে হবে। ওকে, 2 নম্বর কোশ্চেনটা বলেছি ম্যাগনেসিয়াম। এখানে তো পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়াম সালফার অক্সিজেন হিসেবে আছে। তোমরা তো জানো ম্যাগনেসিয়াম হলো 12, অক্সিজেন 8 আর সালফার 16। তাহলে ম্যাগনেসিয়াম 12 যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2 8 2, অক্সিজেনের হলো পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে 2 8 6, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 6, কারণ 2n স্কয়ার সংখ্যা ইলেকট্রন থাকে, এটা জানো। এখন এদেরকে ডায়াগ্রামের সাহায্যে দেখাবো। ডায়াগ্রামের সাহায্যে দেখানো মানে দেখো ম্যাগনেসিয়াম দেখিয়েছি, প্রথমে কি প্লাস দিলাম, প্লাস দেওয়া মানে এটা নিউক্লিয়াসকে বোঝানো হয়, কারণ নিউক্লিয়াস তো ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস। তারপরে প্রথম শক্তি স্তরে গোল দিলাম, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন দিলাম। দ্বিতীয় শক্তি স্তর দিলাম, দেখো দ্বিতীয় শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে এই যে দ্বিতীয় শক্তি স্তরে 2 2 4 2 6 2 8টা। তৃতীয় শক্তি স্তরে কটা থাকবে, ইলেকট্রন 2টা, এই যে 2 8 2, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 2টা। এই হলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপর দেখো অক্সিজেনের যদি আমরা ডায়াগ্রাম দেখাই, প্রথমে এই যে নিউক্লিয়াস দিলাম, প্রথম শক্তি স্তরে অক্সিজেনের কয়টা, 2টা, যে 1 2 ইলেকট্রন দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে 6টা, দেখো 2 4 6টা ইলেকট্রন দিলাম দ্বিতীয় শক্তি স্তরে। এই হলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম। সালফারে যদি আমরা করি, সালফারে যে নিউক্লিয়াস আঁকলাম, প্রথম শক্তি স্তরে কি দিলাম, 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে, 2 4 6 8 ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 6টা, 2 4 6টা ইলেকট্রন। এখন এটা যদি 3 4 নম্বরে আসে তাহলে এটুকু লিখলেই হবে না, এটুকু লিখলে হবে না, তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তুমি লিখতে হবে যে পরমাণু, যে ইলেকট্রন বিন্যাসের পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নির্দিষ্ট কক্ষপথ ইলেকট্রনগুলো ঘুরে সেগুলোকে শক্তি স্তর বলে। শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা, 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকে। সেই জন্য ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। এভাবে প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে তারপরে এই ডায়াগ্রামটা তোমাকে আঁকতে হবে। এঁকেছো নিশ্চয়ই সবাই। এরপরে দেখো 5-এর 4 নম্বরে যে কোশ্চেনটা বলেছি, ম্যাগনেসিয়াম এবং সালফার কোন ধরনের বন্ধন গঠন করে। ম্যাগনেসিয়াম এবং সালফার কোন ধরনের বন্ধন গঠন করে, এক্স এবং জেড। ম্যাগনেসিয়াম সালফার কোন ধরনের বন্ধন গঠন করে, এক্স এবং জেডের যখন বন্ধন গঠন করতে হবে, দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস করলে 2 8 2, সালফার হলো 2 8 6। এখন ম্যাগনেসিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয়, কারণ বন্ধন গঠন করা মানে তো নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করা। ম্যাগনেসিয়াম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করবে, কারণ ম্যাগনেসিয়ামের কাছাকাছি হলো নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10। তাহলে ম্যাগনেসিয়ামের কাছাকাছি হলো নিয়নের কাঠামো লাভের জন্য তাকে কি করতে হবে, শেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। এই 2টা ইলেকট্রন সে ছেড়ে দিয়ে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন হবে, এবং সালফার তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল
যেহেতু 16 আছে, সালফারে হলো 16, 8 না, এখানে 16 হবে, সালফারে 16। আচ্ছা, সালফারে এখানে 16 হবে পারমাণবিক সংখ্যা, সালফারের পারমাণবিক সংখ্যা 16। আরেকটা যেটা তোমাদের দেখিয়েছিলাম প্রশ্নটার ভিতরে, যেটা 32 দেওয়া ছিল, এখানে হবে, এখানে হবে 32। এখানে দেখো উদ্দীপকে বলেছি মৌলগুলো এক্স ও জেড কীভাবে বন্ধন গঠন করে। এক্স আর জেড তো বুঝতে পেরেছো, এক্স আর জেড কীভাবে বন্ধন গঠন করে, মানে ম্যাগনেসিয়াম আর সালফার। আচ্ছা, ডায়াগ্রামটা তোমাদের দেখিয়েছি, খেয়াল করো। ম্যাগনেসিয়াম এবং সালফার ইলেকট্রন বিন্যাস করেছো। ম্যাগনেসিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভের জন্য যোজ্যতা স্তর, মানে শেষ শক্তি স্তরটাকে যোজ্যতা স্তর বলে। যদি যোজ্যতা স্তর পরিচিত না হও তাহলে বলতে পারো শেষ শক্তি স্তর, দুটি একই কথা। তাহলে ম্যাগনেসিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভের জন্য শেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন Mg2+ পরিণত। কারণ ইলেকট্রন ছেড়ে দিলে ধনাত্মক আয়ন হয়, ধনাত্মক আয়নগুলোকে বলা হয় কি, ক্যাটায়ন। তাহলে ম্যাগনেসিয়াম দেখো 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হলো, Mg2+ আয়নে পরিণত হলো। এটা জানো, যতটা ইলেকট্রন ছেড়ে দেয় ডান দিকে অতটা প্লাস দিতে হবে। অন্যদিকে সালফার তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের কাঠামো লাভের জন্য কি 18 হাতের জন্য ওই ত্যাগকৃত ইলেকট্রন দুইটা গ্রহণ করে, ওই ইলেকট্রন দুইটি গ্রহণ করে যোজ্যতা স্তর বা শেষ শক্তি স্তর যেটাই লিখো, গ্রহণ করে অ্যানায়ন H2-, কারণ যতটা ইলেকট্রন গ্রহণ করবে অতটা কি হবে, মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করে H2- আয়নে পরিণত হয়। তাহলে এই যে ম্যাগনেসিয়াম প্লাস আয়ন হলো মানে ক্যাটায়ন হলো, এবং সালফার কি হলো, অ্যানায়ন হলো। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর কি করবে, আকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ আকর্ষণের মাধ্যমে আবদ্ধ হয় ম্যাগনেসিয়াম সালফাইডে বন্ধন গঠন করে। তাহলে বন্ধন গঠন করার শর্তটাই তো হলো নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করা। নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভের জন্য যার যতটা ইলেকট্রন ছেড়ে দেওয়া দরকার সেই ততটা ছেড়ে দিয়ে ততটা পজিটিভ আয়ন হয়, এবং যার যতটা দরকার নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভের জন্য সেই ততটা ইলেকট্রন গ্রহণ করে অতটা নেগেটিভ আয়নে পরিণত হয়। এই পজিটিভ আর নেগেটিভ আকর্ষণের মাধ্যমে কি হয়, বন্ধন গঠন করে। এখন দেখো আমরা যদি বন্ধনটা বিক্রিয়ার সাহায্যে লিখি, বলি যে ঘটনাটাকে, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ আয়ন হলো, সালফার ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে সালফার 2- আয়ন। যতটা ছেড়ে দেয় ততটা প্লাস, যতটা গ্রহণ করে ততটা কি হয়, মাইনাস। যদি আমরা যোগ করে দেই তাহলে দেখো কি হয়, ম্যাগনেসিয়াম যোগ সালফার, এই ইলেকট্রন শুধু কাটা যায়, আর বাকি সবগুলো বাম দিকেরগুলো বাম দিকে লিখবে, ডান দিকেরগুলো ডান দিকে লিখবে। তাহলে ম্যাগনেসিয়াম যোগ সালফার বাম দিকে, ম্যাগনেসিয়াম যোগ সালফার, ইলেকট্রন দুইটা কাটা যায়, অ্যারো চিহ্ন দিলাম, Mg2+ আর সালফার 2-। এই যে প্লাস আয়ন মাইনাস আয়ন সমান মিলে কি হবে, Mgs, ম্যাগনেসিয়াম সালফার। এখন দেখো এটাকে ডায়াগ্রামের সাহায্যে দেখানো। এই ডায়াগ্রামের অংশটা তোমাদের বইয়ে ওই রকমের নাই। যারা ডায়াগ্রাম দেখাতে চাও তাদের জন্য বলতেছি, আর যারা ডায়াগ্রাম না দেখাও তাদের কোনো অসুবিধা নেই, ওই পর্যন্ত করলেই হবে। তোমাদের বইয়ে ডায়াগ্রামটা এরকম আঁকা নাই, কিন্তু অনেকে দেখাও দেখে এটা দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়ামের যে প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 2টা দেখাবে। সালফারের প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে কয়টা, 6টা ইলেকট্রন দেখালাম। এখন এই যে ম্যাগনেসিয়াম কি করে, এখানে যে কথাগুলো বলেছো, ম্যাগনেসিয়াম শেষ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ছেড়ে দিলে সেটা গ্রহণ করে কি, সালফার। তো এই যে ইলেকট্রনটা ছেড়ে দিলে সালফার এখানে একটা ইলেকট্রন গ্রহণ করো, এই ইলেকট্রনটা ছেড়ে দিলে সেটা আবার কি এইখানে আসবে, তখন 8টা হয়ে যাবে আর কি। তাহলে ম্যাগনেসিয়াম যে 2টা ছাড়লো এইটা এখানে আসবে, এবং এই ইলেকট্রনটা এই শক্তি স্তরে আসবে। তাহলে ম্যাগনেসিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রন দুটো সালফার তার শেষ শক্তি স্তরে নিয়ে নিবে। নেওয়ার কারণে ম্যাগনেসিয়াম এই দুটো ছেড়ে দেওয়ার কারণে ম্যাগনেসিয়াম কি হবে, 2টা প্লাস, এই স্তরটা থাকবে না, না থাকার কারণে কি হবে, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 2টা প্লাস। অনেকে আবার এটা থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে 2+ দাও, তাতেও কোনো অসুবিধা নেই। সালফার এই 2টা ইলেকট্রন গ্রহণ করার কারণে শেষ স্তরে কয়টা হয়ে যাবে, 8টা। তারপরে সালফারে কিন্তু শক্তি স্তর কমতেছে না, ঠিকই থাকবে, শুধুমাত্র 8টা ইলেকট্রন নতুন হয়ে গেলে। এখানে আমি দেখো এই কালার করে দিয়েছি, এটা কালো দেখে এখানে কালো, অর্থাৎ এই 2টা ছিল কার, ম্যাগনেসিয়ামের, এটা সালফার গ্রহণ করেছে। তোমাদের এরকম কালার করে দেওয়ার কোনো দরকার নেই। এবং গ্রহণ করার কারণে সালফার এটা কি হয়ে গেছে, মাইনাস আয়নে পরিণত হয়ে গেছে। এখন এই প্লাস আর মাইনাস আকর্ষণ করার মাধ্যমে কি হলো, ম্যাগনেসিয়াম সালফাইড গঠিত হলো।
তাহলে এই অংশটা যারা দেখাতে চাও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, একই কথা। তাহলে পরের কোশ্চেনটা বলেছি কি, যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে যে যৌগটা তৈরি হয় তারা কোন ধরনের বন্ধন গঠন করে। তাহলে তোমাকে এখানে বলেছে এক্স এবং ওয়াই, তাহলে তুমি প্রথমে বলবে এক্স হলো ম্যাগনেসিয়াম এবং ওয়াই হলো কি অক্সিজেন। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ বন্ধন গঠন করবে। তাহলে এই কথাটুকু প্রথমে লিখে নেবে, এক্স হলো ম্যাগনেসিয়াম এবং ওয়াই হলো কি অক্সিজেন। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে বা ম্যাগনেসিয়াম অক্সাইডের মিলে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠিত হয়। এরপর তোমার তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা জানি তড়িৎ বিশ্লেষণ করার জন্য একটা চীনামাটির পাত্র নিতে হয়। এই যে পাত্রটা, একটা পাত্র নিতে হয়, সেই পাত্রের ভিতরে দুইটা তড়িৎদ্বার নিতে হয়। জানো দুইটা তড়িৎদ্বার, দুইটা, একটা হয় অ্যানোড, একটা হয় কি ক্যাথোড। যে তড়িৎদ্বারটা ব্যাটারি ধনাত্মকটা বুঝবো কীভাবে, ব্যাটারির যে বড় দাগটা থাকে সেটা হলো গিয়া ধনাত্মক অংশ, আর যেটা ছোট দাগ থাকে সেটাকে নেগেটিভ অংশ। তাহলে একটা চীনামাটির পাত্র নিতে হয়, চীনামাটির পাত্রের ভিতরে দুইটা তড়িৎদ্বার নিতে হবে। তড়িৎদ্বার দুইটার একটা হলো ব্যাটারির পজিটিভ অংশের সাথে যুক্ত থাকে আর একটা নেগেটিভ অংশের সাথে যুক্ত থাকে। যেই তড়িৎদ্বারটা ব্যাটারির পজিটিভ অংশের সাথে যুক্ত থাকবে সেটাকে বলা হয় কি অ্যানোড, এবং যেটা নেগেটিভ অংশের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় কি ক্যাথোড। এবং এই পাত্রের ভিতরে ম্যাগনেসিয়াম অক্সাইডের দ্রবণ নিতে হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমাদের কি করতে হবে, একটা চীনামাটির পাত্র নিতে হবে, সেখানে দুইটা তড়িৎদ্বার নিতে হবে। তড়িৎদ্বার বা ধাতব পদার্থ, যেটা ধাতব পদার্থের একটা ব্যাটারি প্লাস অংশের সাথে যুক্ত থাকবে যেটা হবে অ্যানোড, আর ব্যাটারি মাইনাসের সাথে যুক্ত যেটা থাকবে সেটা হবে কি ক্যাথোড। এবং দ্রবণে আমাকে কি করতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের দ্রবণ নিতে হবে। তাহলে চিত্রটা আঁকবে ম্যাগনেসিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে কি হবে, ম্যাগনেসিয়াম তো নিষ্ক্রিয় মূলের কাঠামো লাভের জন্য ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Mg2+ আয়ন হয়, আর অক্সিজেন 8টা ছিল, ম্যাগনেসিয়ামের ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে থাকে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভিতরে ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং অক্সিজেন 2- আয়ন থাকে। অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড যখন আমরা পানিতে গলায় নিব, দ্রবণ নিব, তখন ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন তৈরি হবে। এই ম্যাগনেসিয়াম আয়নটা, পজিটিভ আয়নটা যাবে কার দিকে, নেগেটিভের দিকে। নেগেটিভকে এখানে ক্যাথোড, তাহলে পজিটিভ আয়নটা যাবে ক্যাথোডের দিকে, নেগেটিভ আয়নটা আসবে কি অ্যানোডের দিকে। তোমরা এভাবে পরীক্ষা দেখাতে হবে না, তোমরা তো বাংলা কথা লিখবে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন থাকে। এই ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নটা, ম্যাগনেসিয়াম Mg2+ আয়ন ক্যাথোডের আকর্ষণে ক্যাথোডের দিকে যায়, এবং ক্যাথোডে গিয়ে কি করে, ম্যাগনেসিয়াম যেহেতু দুইটা প্লাস আছে, অ্যানোড ক্যাথোড বিক্রিয়া মানে কি, যার যতটা প্লাস আয়ন থাকবে সে ততটা ইলেকট্রন গ্রহণ করবে, যার যতটা মাইনাস আয়ন আছে সে ততটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু দুইটা প্লাস আছে, ম্যাগনেসিয়াম পজিটিভ যাবে ক্যাথোডের দিকে, গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু হয়ে যাবে। এবং অক্সিজেন যেহেতু মাইনাস যাবে কি অ্যানোডের দিকে, যেহেতু মাইনাস আয়ন আছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে, অক্সিজেনের পরমাণু হবে। অক্সিজেন যেহেতু গ্যাসীয় পদার্থ, একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণুর সাথে মিলে কি হবে, অক্সিজেন গ্যাসে পরিণত হবে। আর দেখো দ্রবণে যেহেতু আমাদের পানি নেওয়া হয়েছে, এই যে ম্যাগনেসিয়াম জানো ধাতু পানির সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে, তখন ওই ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো, তাহলে ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া, ক্যাথোডে যাবে কে, ম্যাগনেসিয়াম আয়নটা যাবে ক্যাথোডে, গিয়ে যেহেতু দুইটা প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু হবে। এই ম্যাগনেসিয়াম ধাতুটা যেহেতু দ্রবণে আমরা দ্রবণ করে নিয়েছি, তাহলে পানি আছে, এই ম্যাগনেসিয়াম ধাতুটা পানির সাথে, দ্রবণে যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তোমরা বইয়ে যেটা পড়েছো সোডিয়াম এবং পানি, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস হয়েছে। এটা ম্যাগনেসিয়াম দেখে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস, ম্যাগনেসিয়ামের যোজনী 2 থেকে এখানে 2 হয়েছে। আর অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে যাবে কি অক্সিজেনটা, অক্সিজেন আয়নটা অ্যানোডে গিয়ে কি হবে, দুইটা ইলেকট্রন, একটা মাইনাস, দুইটা মাইনাস মানে কি দুইটা ছেড়ে দিবে, মাইনাস ডান দিকে প্লাস পরিষ্কার লিখতে হয়। তাহলে অক্সিজেন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেনের পরমাণু হলো, একটা অক্সিজেন আর একটা অক্সিজেন পরমাণুর সাথে মিলে গ্যাস হবে। এখন যদি বলো ম্যাগনেসিয়াম কেন গ্যাস হলো না, ম্যাগনেসিয়াম তো ধাতু, গ্যাস হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু অধাতুগুলো কি হয়, গ্যাস হয়। যেন অধাতু একটা বিক্রিয়া করার পরে যতটা মাইনাস ততটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পরমাণু হওয়ার পরে অধাতুগুলো আর একটা পরমাণুর সাথে মিলে গ্যাসে পরিণত হয়। আর এই গ্যাস উৎপন্ন হওয়ার কারণে অ্যানোডে কি করে, বুদবুদের সৃষ্টি হয়। এখন তোমরা নিজেরা দেখো এটা করবে, লিথিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে। সেম দেখো, লিথিয়াম হলো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, লিথিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য কি, লিথিয়ামের কাছাকাছি হিলিয়াম, হিলিয়ামের জন্য একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তার মানে Li+ Cl- হবে। তাহলে লিথিয়াম এখানে Li+ একটা ইলেকট্রন গ্রহণ করে, Li পরমাণুতে হবে,
এবং লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করলে লিথিয়াম অক্সাইড Li ও লিথিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর এখানে ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে, ক্লোরিন পরমাণু, ক্লোরিন প্লাস ক্লোরিন সমান কি হবে, ক্লোরিন গ্যাস। 6 নম্বর ক্রিটিভ কোশ্চেন যেটা দিয়েছে দেখো, নিচের বিক্রিয়াগুলো সমতা করে দেখাও যে বিক্রিয়ক এবং উৎপাদের মোট পরমাণুর সংখ্যা সমান। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে বিক্রিয়া সমতা করে দেখানো। আমি দুইটা বিক্রিয়া দিয়েছি, আমি একটা বিক্রিয়া সমতা করে দেখাবো, এভাবে তোমাকে সমতা করে উত্তরগুলো বলতে হবে। আবার বলি, যারা এখনও করনি কমেন্ট বক্সে তোমাদের রোল এবং রোল আর নাম লিখো নাই, তারা অবশ্যই এখন লিখে দাও। আর কোনো কোশ্চেন থাকলে সেখানে কোশ্চেনগুলো লিখে দাও, আমি উত্তরগুলো দিয়ে দেবো যে কোনো কোশ্চেন থাকলে। তাহলে 1 নম্বর বিক্রিয়াটা আমরা সমতা করে দেখি, পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস। সমতা করা মানে বাম দিকে আর ডান দিকে পরমাণু সমান। এখন দেখো এখানে বাম দিকে পটাশিয়াম একটা, ডান দিকে পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, ডান দিকে ক্লোরিন একটা, কিন্তু এখানে অক্সিজেন 3টা, ডান দিকে অক্সিজেন কয়টা, 2টা। তোমরা ম্যাট্রিক্সে করেছো অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি মানে কি, সমান করার জন্য এক্স এর সহগটাকে অন্যটাকে গুণ করতে হয়, এক্স এর সহগকে ওয়াই কে গুণ করতে হয় এবং ওয়াই এর সহগ দ্বারা কি এক্স কে গুণ করতে হয়। ঠিক এখানে এরকমের 3 আর 2, এটা আছে 3, এটা 2, সমান করার জন্য এটাকে 2 দ্বারা গুণ করতে হবে আর অক্সিজেনকে 3 দ্বারা গুণ করতে হবে। খেয়াল করো, অক্সিজেনের পরমাণু 3টা, এখানে অক্সিজেনের পরমাণু 2টা। এইটা অক্সিজেনের পরমাণু সমান করার জন্য এটাকে যদি 2 দ্বারা গুণ করো 3 দুগুণে 6, এটাকে 2 দ্বারা গুণ করলে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হবে। তার মানে আমাকে কি করতে হবে, বলতে হবে পটাশিয়াম ক্লোরাইড বা বাম দিকগুলো তো বিক্রিয়ক বলে, যে বিক্রিয়ার এখানে বাম দিকের বা বিক্রিয়কে অক্সিজেনের পরমাণু 3টা এবং উৎপত্তে অক্সিজেনের পরমাণু কয়টা, 2টা। তাই সমান করার জন্য বিক্রিয়কে পটাশিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করব এবং অক্সিজেনকে 3 দ্বারা গুণ করব। সেই কথাটাই আমাকে লিখতে হবে। বিক্রিয়ায় বাম দিকে অক্সিজেনের পরমাণু 3টি এবং ডান দিকে অক্সিজেনের পরমাণু কয়টি, 2টি। তাই পটাশিয়াম ক্লোরাইডকে 2 দ্বারা গুণ করব এবং অক্সিজেনকে 3 দ্বারা গুণ করি। সেই গুণ করে আমরা এটা দেখালাম। অ্যান্ড গুণ করার পরে দেখো অক্সিজেন মিলে গেছে, কিন্তু পটাশিয়াম 2টা হয়ে গেছে, ক্লোরিন 2টা হয়ে গেছে। তাহলে বাম দিকে পটাশিয়াম 2টা, ডান দিকে পটাশিয়াম কয়টা, একটা। তাহলে ডান দিকের পটাশিয়ামকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে বাম দিকের অক্সিজেনের পরমাণু 6টি হবে এবং ডান দিকে অক্সিজেনের পরমাণু 6টা মিলে গেল। কিন্তু বাম দিকে পটাশিয়ামের পরমাণু হয় 2টি, ডান দিকে পটাশিয়ামের পরমাণু 1টি। তাই ডান দিকে KCl-কে বা পটাশিয়াম ক্লোরাইডকে কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাই 2 দ্বারা গুণ করলে কি হবে, KClO3 আগে তো 2 ছিলই, শুধু KCl-কে 2 দ্বারা গুণ করলাম। গুণ করলে ক্লোরিনও 2টা হয়ে গেল, ডান দিকে ক্লোরিনও কয়টা, 2টা। এখন দেখো 2টা পটাশিয়াম, ডান দিকে 2টা পটাশিয়াম, 2টা ক্লোরিন, ডান দিকে 2টা ক্লোরিন, এই যে আগে 2 গুণাকার জন্য। আর অক্সিজেন 3, আগে আছে 2, 3 দুগুণে 6, ডান দিকে অক্সিজেন 3 দুগুণে 6, সমান হয়ে গেল, সেটা বলে। ফলে বাম দিকে পটাশিয়ামের পরমাণু 2টি, ডান দিকের পটাশিয়ামের পরমাণু হয় 2টি। আবার বাম দিকে ক্লোরিনের পরমাণু হয় 2টি এবং ডান দিকে ক্লোরিনের পরমাণু হয় 2টি। অর্থাৎ সমতাকৃত বিক্রিয়াটি হলো কি, এই বিক্রিয়াটা এখন সমতা হয়ে গেল। তার মানে ডান দিকে 2টা সমান দিলাম। আর এটা ডেল উপরে যে ত্রিভুজের মতো, এটা তো জানো তাপের চিহ্ন বোঝানো হয়, তোমরা এই চিহ্ন না দিয়ে তাপও দিতে পারো। তাহলে এভাবে একটা বিক্রিয়াকে সমতা করার জন্য তোমাকে এরকম বাংলা কথাগুলো লিখে লিখে আসতে হবে। তাহলে দ্বিতীয় যে বিক্রিয়াটা আছে ওইটা নিজেরা করবে। এরপরে দেখো বলেছি এই বিক্রিয়াটায় পরমাণুর সংখ্যা সমান বাম দিক ডান দিক। তাহলে বিক্রিয়কের মোট পরমাণুর সংখ্যা, বিক্রিয়ক এই যে 2 লিখলাম, পটাশিয়ামের পরমাণু একটা যোগ ক্লোরিনের পরমাণু একটা যোগ অক্সিজেনের পরমাণু 3টা, আর 2 তো সবার সাথে গুণ দেখে ব্র্যাকেট দিয়েছি। তাহলে 3 1 4 1 5, 5 দুগুণে 10টা। এবং উৎপত্তে ডান দিকেরগুলো তো উৎপদ বলে বা বিক্রিয়াজাত পদার্থ বলে। উৎপত্তে পরমাণুর সংখ্যা এখানে 2 লিখলাম, পটাশিয়ামের পরমাণু একটা যোগ ক্লোরিনের পরমাণু একটা, এরপরে এই যোগ দিয়েছো 3, অক্সিজেনের পরমাণু কয়টা, 2টা। তাহলে 1 আর 1 2, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 4, 10টি। তার মানে বাম দিকের এবং ডান দিকের পরমাণুর সংখ্যা সমান। তোমরা তো এটাকে রিপিট করে আবার দেখতে পারবে পরে গিয়ে, আর এটা এই লিঙ্কে থাকবে, তোমরা দেখে নিবে। এভাবে কিন্তু উত্তরগুলো তোমাকে দিতে হবে, তোমরা এভাবে প্র্যাকটিস করবে। এরপরে দেখো 7 নম্বর যে কোশ্চেনটা বলেছি, এখানে নিচের কোনটা কোন ধরনের বিক্রিয়া কেন ব্যাখ্যা করো। এটা তোমাদের জানো, তোমাদের বইয়ে কয় বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, দহন বিক্রিয়া, এই 5 ধরনের বিক্রিয়া আছে। এখানে সবগুলো বিক্রিয়া লেখা আছে, তোমরা বিক্রিয়াগুলো লিখো আর নিজেরা চেষ্টা করো যে কোন ধরনের বিক্রিয়া দেখাবে। আগে লিখে নাও, তারপরে আমি তো উত্তর এখানে লিখেই দিব, তোমরা সেই অনুসারে পরে মিলিয়ে দেখো যে হয় কিনা। তাহলে প্রথমে হাইড্রোজেন আর অক্সিজেন সংযোজন বিক্রিয়া মানে তো অনেকগুলো পদার্থ মিলে একটা পদার্থ হবে, সেটাকে বলা হবে কি, সংযোজন বিক্রিয়া। অনেকগুলো মিলে যখন একটা হবে সেটা হলো সংযোজন, আর একটা ভেঙে যখন অনেকগুলো হবে তখন সেটা হবে কি, বিয়োজন।
আর একটা পরমাণু যখন অন্য একটা যৌগ থেকে একটা মৌলকে সরিয়ে দিয়ে নিজে সেই জায়গা দখল করবে তখন সেটা হয়ে যাবে কি প্রতিস্থাপন। আর যে কোনো বিক্রিয়া যখন অক্সিজেনের সাথে সংঘটিত হয় তখন সেটাকে বলা হয় কি দহন। আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন। এখন তোমরা জানো অ্যাসিড আর ক্ষার কোনগুলো হয়। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটাকে বলা হবে কি প্রশমন বিক্রিয়া। 1 নম্বর দেখো হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে পানি হলো। এখানে প্রথমত দুইটা মিলে একটা পদার্থ হলো, যার কারণে এটা কি সংযোজন বিক্রিয়া। এরপরে হলো এখানে যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়েছে, যার কারণে এটাকে কি বলা হবে দহন বিক্রিয়া। তার 1 নম্বর দুইটা পদার্থ দুইটা মৌল মিলে একটা হয়েছে, যার কারণে সংযোজন। অক্সিজেনের উপস্থিতি থাকার কারণে এটা আবার কি দহন বিক্রিয়া। এটা কেন দহন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া এভাবে পরীক্ষা আসে, এগুলো তোমরা সংজ্ঞাগুলো থেকে ব্যাখ্যা দিই। 2 নম্বর বিক্রিয়াটা দেখো অ্যামোনিয়া এবং HCl দুইটা মিলে অ্যামোনিয়াম করে একটা হয়ে গেল। তো একাধিক পদার্থ মিলে যখন একটা হবে সেটা হয়ে যাবে কি সংযোজন। তো এটা একটা সংযোজন বিক্রিয়া। এরপরে দেখো জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্কটা তার জায়গায় বসছে। তার মানে একটা মৌল যখন একটা মৌল অন্য একটা যৌগ থেকে কোনো মৌল বা মূলককে সরিয়ে নিজে তার স্থান দখল করে রাসায়নিক বিক্রিয়া ঘটায় বা নতুন পদার্থ উৎপন্ন করে, সেগুলোকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে জিঙ্ক এখানে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে এবং হাইড্রোজেনকে আলাদা করেছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে, যার কারণে এটাকে বলা হবে কি প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে প্রতিস্থাপন মানে কি একজনকে স্থান চেঞ্জ করে ফেলেছে, জিঙ্ক কি করেছে হাইড্রোজেনের জায়গায় বসছে। এরপরের বিক্রিয়াটা দেখো ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হলো। এখানে তাপ দেওয়ার কারণে অর্থাৎ একটা পদার্থ থেকে একাধিক পদার্থ উৎপন্ন হলে সেটাকে সংযোজনের উল্টা বিক্রিয়াটা মানে কি বিয়োজন বিক্রিয়া বা বিযোজন বিক্রিয়া অনেক সময় বলে। ক্যালসিয়াম অক্সাইড প্লাস CH3COO, এটা তোমরা জানো ইথানোয়িক অ্যাসিড, কারণ অ্যাসিড ক্ষারের লবণ তোমাদের বিক্রিয়াটার দাম এটা। এই ক্যালসিয়াম অক্সাইড ক্ষার ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়, এটা লবণ ক্যালসিয়াম অ্যাসিটেট বলে, এটা ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস পানি। তাহলে এটা একটা প্রশমন বিক্রিয়া অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করলে NaCl প্লাস পানি। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, HCl হলো অ্যাসিড, লবণ আর পানি উৎপন্ন হলে সেটা কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো দুইটা মিলে একটা হয়েছে, তার মানে এটা কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। এরপরে কথাটা হলো যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে হয়েছে, যার কারণে এটা আবার কি দহন বিক্রিয়া। এরপরে দেখো জিঙ্ক HCl এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। এখানে এটা কিন্তু অ্যাসিড, এটা তো আর ক্ষার না যে লবণ পানি, আর পানি তো হয়নি যে আবার এটাকে প্রশমন বিক্রিয়া হিসেবে ধরবে। জিঙ্ক HCl থেকে হাইড্রোজেনকে সরিয়ে নিজে তার জায়গা দখল করে হাইড্রোজেনকে আলাদা করে দিয়েছে, যার কারণে এটা একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া। এখন দেখো নিজেরা পেরেছো কিনা, পারলে মোটামুটি তোমাদের প্র্যাকটিস করা বা তোমাদের পড়া ঠিক আছে, না হলে এগুলো প্র্যাকটিস করে নিবে এবং পরীক্ষা আসবে কি এটা কোন ধরনের বিক্রিয়া কেন ব্যাখ্যা করো। তাহলে বিক্রিয়াগুলো আমাদের আগে চিনতে হবে। এরপরে যেটা 8 নম্বর এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে, এছাড়া যে কোশ্চেন আর নিচের মৌল এবং মূলকগুলো দ্বারা সম্ভাব্য যৌগের নাম ও সংকেত লিখো। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সম্ভাব্য যৌগগুলোর নাম এবং সংকেত লিখো। মনে রাখবে মৌল এবং মূলক দ্বারা যখন যৌগ গঠন হয় ধনাত্মক আর ঋণাত্মক মৌল। এখন ধনাত্মক আর ঋণাত্মক কীভাবে বুঝবে, ধাতুগুলো মূলত ধনাত্মক অর্থাৎ ধাতুর সাথে অধাতু যুক্ত হয়, আর মূলকের ভিতরে কি ধনাত্মক মূলক ঋণাত্মক মূলকের সাথে যুক্ত হয়, ধনাত্মক মূলক ঋণাত্মক ধাতুর সাথে যুক্ত হয়, ঋণাত্মক মূলক ধনাত্মক বা ধাতুর সাথে যুক্ত হয়। তাহলে তোমাকে এখানে দেখতে হবে এই যে যৌগগুলো দিয়েছি অ্যালুমিনিয়াম ধাতু, তার মানে এটা ধনাত্মক কারণ এরা ইলেকট্রন ত্যাগ করে, আয়রন ধাতু ফ্রাম। তারপরে ক্লোরিন অধাতু কারণ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে জানো, তার মানে অ্যালুমিনিয়াম আর ফ্লোরিন, অ্যালুমিনিয়াম আর আয়রন হলো কি ধনাত্মক, ক্লোরিন হলো কি ঋণাত্মক মৌল। অ্যামোনিয়াম আর এটা মূলকগুলোর ভিতরে তো প্লাস মাইনাস দেওয়া গেছে, তাহলে অ্যামোনিয়াম হলো ধনাত্মক, কার্বনেট হলো কি ঋণাত্মক। তাই তোমার যৌগ গঠন করো কি ধনাত্মক ঋণাত্মকের সাথে যৌগ গঠন করো, সেটা মৌল হতে পারে মূলক হতে পারে। এখন আসো অ্যালুমিনিয়াম যেহেতু ধনাত্মক, অ্যালুমিনিয়াম আয়রনের সাথে কখনই যৌগ গঠন করবে না কারণ আয়রনও ধনাত্মক, তাহলে অ্যালুমিনিয়াম মিলতে পারে কার সাথে ক্লোরিনের সাথে। আবার অ্যালুমিনিয়াম অ্যামোনিয়ামের সাথে মিলতে পারে না কারণ অ্যালুমিনিয়াম হলো ধনাত্মক, অ্যামোনিয়ামও কি ধনাত্মক, তাহলে ধনাত্মক কখনো ধনাত্মকের সাথে মিলবে না। অ্যালুমিনিয়াম মিলবে কার সাথে ঋণাত্মকের সাথে, তার মানে অ্যালুমিনিয়াম আয়রনের সাথেও মিলতে পারবে না, অ্যামোনিয়ামের সাথেও মিলতে পারবে না। অ্যালুমিনিয়াম মিলতে পারবে ক্লোরিনের সাথে আর কার্বনের সাথে, তার মানে অ্যালুমিনিয়াম কয়টা যৌগ তৈরি করবে দুইটা, একটা ক্লোরিনের সাথে আর একটা কার্বনেটের সাথে। অ্যালুমিনিয়ামের যোজনী 3 তোমরা জানো, অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দুইটা যৌগ তৈরি করে, একটা যৌগ তৈরি করবে আর একটা কার সাথে কার্বনেটের সাথে। তাহলে খেয়াল করো অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো, আর অ্যালুমিনিয়াম যদি 3 দেখেন 3 হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর একটা অ্যালুমিনিয়াম কার সাথে মিলতে পারবে কার্বনেটের সাথে, অ্যালুমিনিয়াম কার্বনেট, কারণ অ্যালুমিনিয়াম ধনাত্মক কার্বনেট হলো কি
ঋণাত্মক। তার ধনাত্মকটা এর ভিতরে যারা ঋণাত্মক আছে তারা মিলাবে। ঋণাত্মক কেমনে বুঝবে? যেগুলো ইলেকট্রন গ্রহণ করে সেগুলো অধাতু বা সেগুলো ঋণাত্মক হয়। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, কার্বনের সাথে 3 হলো, আর কার্বনেট মূলকের যোজনী 2, এই জন্য এটার সাথে 2 হলো, কারণ যোজনী বিনিময় করে বসে, এটা তোমরা জানো। এরপরে আয়রনের যখন যৌগ তৈরি করবে, আয়রন ধাতু ধনাত্মক, তার মানে আয়রন অ্যালুমিনিয়ামের সাথে মিলবে না, আয়রন মিলবে ক্লোরিনের সাথে, আর কার সাথে? কার্বনের সাথে। আয়রন অ্যামোনিয়ামের সাথে মিলতে পারবে না, কারণ আয়রন ধনাত্মক, মিলবে ঋণাত্মকের সাথে। এখানে ঋণাত্মককে ক্লোরিন আর কার্বনেট। তাহলে আয়রন ক্লোরিনের সাথে মিলে, তোমরা জানো আয়রনের যোজনী হলো 2টা, 2 আর 3। তাহলে আয়রন 2 যোজনীতে একটা যৌগ তৈরি করবে, 3 যোজনীতে একটা যৌগ তৈরি করবে। তাহলে FeCl2 একটা, FeCl3 একটা, কারণ এটা হলো গিয়া ফেরাস ক্লোরাইড, এটা হলো ফেরিক ক্লোরাইড। আর আয়রন কার্বনেটের সাথেও 2টা যৌগ তৈরি করবে। আয়রন কার্বনেট FeCO3 যখন 2 যোজনী ব্যবহার করেছে, আর 3 যোজনী ব্যবহার করলে কার্বনের সাথে 3, আর কার্বনের যোজনী হলো 2, এটার 2। আর যখন ক্লোরিনজ যৌগ তৈরি হলো, আর আছে কি অ্যামোনিয়াম, প্লাসটা মাইনাসের সাথে যুক্ত, অ্যামোনিয়ামটা কার্বনের সাথে যুক্ত হতে পারে, কারণ মূলকের সাথে যুক্ত হতে পারে ধনাত্মক আর ঋণাত্মক হওয়ার কারণে। তাহলে অ্যামোনিয়াম কার্বনের সাথে মিলে কি হবে? অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়ামের যোজনী 1, কার্বনের সাথে কোনো সংখ্যা দিতে হয়নি, কিন্তু কার্বনের যোজনী কত? 2, যার কারণে অ্যামোনিয়াম মূলকের আগে কি 2 দিতে হয়েছে। তাহলে মনে রাখবে, যৌগ গঠন করার ক্ষেত্রে ধনাত্মকগুলো বা ধাতুগুলো অধাতুর সাথে মিলতে পারে, আর ধাতুগুলো কি ঋণাত্মক মূলকের সাথে মিলতে পারে। তাহলে ধাতু বুঝবো কীভাবে? সাধারণত আমরা তোমার ক্লাসে বলেছিলাম, যে সকল মৌলগুলো উচ্চারণ করার ক্ষেত্রে শেষে আম কথাটা থাকে সেগুলো ধাতু। আচ্ছা, তাহলে এখানে ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু হওয়ার কারণে ঋণাত্মক ক্লোরিন আর কার্বনের সাথে মিলছে, আয়রন ধাতু হওয়ার কারণে ঋণাত্মক ক্লোরিন আর কার্বনের সাথে মিলছে, অ্যামোনিয়াম ধনাত্মক হওয়ার কারণে ঋণাত্মক কি কার্বনেটের সাথে মিলছে, এবং অ্যামোনিয়াম ধনাত্মক হওয়ার কারণে ক্লোরিনের সাথে মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন তৈরি করেছে। তাহলে যৌগগুলোর নাম কি? এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কি অ্যালুমিনিয়াম কার্বনেট, দ্বিতীয়টা কি? এটা আয়রন 2 যোজনী ব্যবহার করলে আস, মানে কম যোজনীটা আস, বেশি যোজনীটা ইক, তাই 2 ব্যবহার করেছে, যার কারণে এটাকে বলা হয় ফেরাস ক্লোরাইড। আর 3 যোজনী ব্যবহার করলে বলা হয় ফেরিক ক্লোরাইড, ইক কথাটা আসবে। একইভাবে এটা যখন 2 যোজনী ব্যবহার করেছে কার্বনেটের সাথে, তখন হবে কি ফেরাস কার্বনেট, আর 3 যোজনী ব্যবহার করেছে, যার কারণে এটা হবে কি ফেরিক কার্বনেট। আর পরটা তো অ্যামোনিয়াম ক্লোরাইড, আর পরটা কি অ্যামোনিয়াম কার্বনেট। এই হলো মূলত তোমাদের এই 3টা চ্যাপ্টারের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো। এই টাইপের কোশ্চেনগুলোই আশা করি হয়, যার কারণে এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এর ভিতরে হয়ে যাবে। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লেখো, আমি উত্তর দিয়ে দেবো সাথে সাথে। এবং যে কোনো সময় তোমাদের এই চ্যাপ্টারগুলো ছাড়া অন্য যে কোনো চ্যাপ্টারে যদি কোনো সমস্যা হয়, অথবা যদি মনে হয় যে না আরও এরকমের লেকচার দরকার তোমাদের, তাহলে কমেন্ট বক্সে লিখে দিও, আমি ইনশাল্লাহ এর ভিতরেই দিয়ে দেব এখানে। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা উত্তর লিখো, আর যারা এখনও কমেন্ট বক্সে নাম আর রোল লিখো না তারা অবশ্যই লিখে দিবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈদে সবার ভালো থাকুক, ভালো কাটুক, এবং এই পরিস্থিতি থেকে আমরা যেন খুব সহজেই মুক্তি পেতে পারি আল্লাহর কাছে। এই রমজানে সবাই এই দোয়া করি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।